আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদ 24-এ আপনাকে স্বাগতম। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান, হিজবুল্লাহ, হামাস, হুতি যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসরায়েলি বন্দীদের নিয়ে হামাসের নতুন ভিডিও প্রকাশ, দেয়া হলো ভয়ঙ্কর বার্তা। এরপর জানিয়ে দেব বিদ্রোহীদের দমনে সিরিয়ার পাশে থাকবে ইরান ও রাশিয়া। আরও জানিয়ে দেব বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে, বললেন পশ্চিমবঙ্গের মন্ত্রী। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি সেনাদের মনস্তাত্ত্বিক সংকট, আত্মহত্যা ও মাদক ব্যবহার বৃদ্ধি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে বা কোন স্থান থেকে আমাদের ভিডিওটি দেখছেন। ইসরায়েলি বন্দীদের নিয়ে হামাসের নতুন ভিডিও প্রকাশ, দেয়া হলো ভয়ঙ্কর বার্তা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বন্দীদের নিয়ে নতুন একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। শনিবার 30 নভেম্বর হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের টেলিগ্রাম চ্যানেলে এই টিজার ভিডিওটি প্রকাশ করা হয়। খবর জেরুজালেম পোস্টের। ভিডিওটির শিরোনাম হল দ্রুত সময় ফুরিয়ে যাচ্ছে। ভিডিওতে হিব্রু, ইংরেজি ও আরবি ভাষায় একটি বার্তা দেয়া হয়েছে। বার্তাটি শিরোনামের বক্তব্যের অনুরূপ। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ভয়াবহ সুর বাজতে শোনা যায়। এরপর ভিডিওটি একটি অজ্ঞাত পুরুষের ফুটেজে দেখানো হয়। তিনি সম্ভবত একজন ইসরায়েলি বন্দী। তাকে মুখে হাত দিয়ে ঢেকে কাঁদতে দেখা যায়। হামাসের নতুন এই ভিডিও নিয়ে ইসরায়েলি বন্দীদের পরিবারের সংগঠন এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি। বিদ্রোহীদের দমনে সিরিয়ার পাশে থাকবে ইরান ও রাশিয়া। বিদ্রোহী গোষ্ঠীগুলোর বড় ধরনের আক্রমণের ঘটনায় সিরিয়া সরকারের প্রতি সমর্থন জানিয়েছেন ইরান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা। শনিবার 30 নভেম্বর ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্সের। রাশিয়ার সের্গেই লাভরভকে ফোন করেন ইরানের আব্বাস আরাকচি। এই সময় সিরিয়ায় বিদ্রোহীদের হামলাকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের পরিকল্পনার অংশ হিসেবে অভিহিত করেন তিনি। আব্বাস আরাকচি বলেন, মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার জন্য এসব হামলা চালানো হয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোনালাপের বিষয়ে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, উভয় পক্ষই আলেপ্পো ও ইদলিব প্রদেশে সশস্ত্র গোষ্ঠীগুলোর সন্ত্রাসী আক্রমণের কারণে সিরিয়ার পরিস্থিতির বিপজ্জনক উত্তেজনা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে। মন্ত্রীরা সিরিয়ার পরিস্থিতি স্থিতিশীল করার জন্য যৌথ প্রচেষ্টা আরও বাড়ানোর প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন। এর আগে শনিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন রাশিয়ার লাভরভ। বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে, বললেন পশ্চিমবঙ্গের মন্ত্রী। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত হামলার অভিযোগ নিয়ে সরব ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার। এ নিয়ে পশ্চিমবঙ্গে দলটি রাস্তায়ও নেমেছে। বাংলাদেশের পতাকা অবমাননা থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের কুশপুত্তলিকা দাহ করা হয় কলকাতায়। এরই মাঝে বাংলাদেশ ইস্যুতে ভারতে যা হচ্ছে সে পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে পশ্চিমবঙ্গের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বললেন, বাড়াবাড়ি হচ্ছে। একই সঙ্গে এসব ইস্যুকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলেও উল্লেখ করেন। বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশে বিভিন্ন প্রশাসনিক পদে বসে রয়েছেন হিন্দুরা। থানার বড়বাবু, বিচারপতি, এসপি, ডিএম, কত হিন্দু। এগুলো দেখা যায় না? তিনি বলেন, মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দিয়ে পূজা করার সুযোগ করে দিয়েছে। এগুলো দেখতে পান না? পাল্টা হামলা যারা করছে তারা অস্থির মস্তিষ্কে। বাংলাদেশে কোথায় কি ঘটেছে, প্রকৃতপক্ষ কতটা অত্যাচার হলে নিশ্চিতভাবে তার নিন্দা করতে হবে। তবে সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। সিদ্দিকুল্লাহ বলেন, এখানে যখন বাবরি মসজিদের বিষয়ে বাংলাদেশ মুখ খুলেছিল তখন মোদিজি বলেছিলেন, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। ইউনূস সাহেবও ভালো উত্তর দিয়েছেন, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। তিনি আরও বলেন, সন্ন্যাসী যদি অপরাধ করে সে অপরাধী, ইমাম অপরাধ করলে সেও অপরাধী। ভালো সন্ন্যাসী হলে সে কি অপরাধ করবে? সিদ্দিকুল্লাহ চৌধুরী 40 বছর ধরে কাজ করছে, সবার সামনে বলছি, কটা থানায় কেস দেখেছেন? অপরাধ অপরাধী। ইসরায়েলি সেনাদের মনস্তাত্ত্বিক সংকট, আত্মহত্যা ও মাদক ব্যবহার বৃদ্ধি।
2022 সালের এপ্রিলে ইসরায়েলিদের মধ্যে খুব বিপজ্জনক সাইকোঅ্যাক্টিভ ড্রাগ ব্যবহারের পরিমাণ ছিল 22.7%। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার সাথে সাথে এই হার দ্রুত বৃদ্ধি পেয়েছে। এই সময়ে ইহুদিবাদীদের মধ্যে আত্মহত্যা এবং মাদকের ব্যবহার ব্যাপক গতিতে বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলি সমাজে এই মানসিক সংকট এমন একটি ইস্যু যা অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি পরিমাণে দেখা যায়। পার্স টুডে আরও জানায়, ইহুদি ধর্ম এবং ইহুদিবাদ বিষয়ক গবেষক আলী মারফি অরণি মেহর ম্যাগাজিনে একটি প্রবন্ধ লিখেছেন। ওই প্রবন্ধে তিনি লিখেছেন, গাজায় ইহুদিবাদী ইসরায়েলিদের নৃশংস আগ্রাসন শুরু হওয়ার সাথে সাথে ইহুদিবাদীদের মাঝে মাদকাসক্তির সংখ্যা বেড়েছে। যারা অ্যালকোহল, গাঞ্জা এবং এ জাতীয় অন্যান্য ড্রাগ ব্যবহার করে তাদের সংখ্যা 25% বৃদ্ধি পেয়েছে। 2023 সালের নভেম্বর এবং ডিসেম্বরে ইহুদিবাদী সূত্রের গবেষণা অনুযায়ী ওই বছরের অক্টোবর 7-এ আল-আকসা তুফান নামে অভিযান এবং গাজা যুদ্ধের পর ইহুদিবাদী শহরবাসীদের মাঝে মাদকাসক্তির পরিমাণ ভয়াবহভাবে বেড়ে গেছে। এমনকি ঘুমের ট্যাবলেট খাওয়ার পরিমাণও 180% এবং ব্যথানাশক সেবনের পরিমাণ 70% বৃদ্ধি পেয়েছে। ইহুদিবাদীদের মধ্যে মাদকের ব্যবহার নতুন কিছু নয়। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ইহুদিবাদী সামরিক বাহিনীর মধ্যে অনেক উচ্চমাত্রার মাদক সেবনের রেকর্ড রয়েছে। 2022 সালে একটি ব্রিটিশ ইনস্টিটিউটের দেওয়া এক প্রতিবেদনে ইহুদিবাদী সামরিক বাহিনীর মধ্যে মাদক ব্যবহারের পরিমাণ 22% বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে 1900 থেকে 2000 সালের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীতে মাদকের ব্যবহার 4 গুণ বেড়েছিল। পরবর্তীকালে 2021 সালে ইহুদিবাদী সংবাদপত্র জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছিল, ইসরায়েলি সেনাদের মাঝে গাঁজা সবচেয়ে জনপ্রিয় মাদক। 2022 সালের এপ্রিল মাসে ইসরায়েলিদের অত্যন্ত বিপজ্জনক সাইকোঅ্যাক্টিভ পদার্থ ব্যবহারের পরিমাণ ছিল 22.7%। গাজায় ইসরায়েলিদের নৃশংস আগ্রাসন শুরু হওয়ার সাথে সাথে ওই হার 26.6% পৌঁছে গেছে। সম্প্রতি ইসরায়েলি দৈনিক ইয়েডিউত আহারোনত জানিয়েছে, ইহুদিবাদী সেনাদের মধ্যে মানসিক ও মনস্তাত্ত্বিক সমস্যা এমনভাবে ছড়িয়ে পড়েছে যে সেনা কর্তৃপক্ষ তাদের মানসিক পুনর্বাসনের জন্য একটি বিশেষ বিভাগ তৈরি করতে বাধ্য হয়েছে। সেই সঙ্গে তারা মানসিক রোগীদের চিকিৎসা সহযোগিতা দেওয়ার জন্য বহু মনোরোগ বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানিয়েছে। ইহুদিবাদী সংবাদপত্র হারেচ ইসরায়েলি রুবিন সেন্টারের সেন্টার ফর রিসার্চিং সুইসাইড অ্যান্ড মেন্টাল পেইন বিভাগের প্রধান ইউসি তাফি পেলেজের উদ্ধৃতি দিয়ে স্বীকার করেছে, গাজা যুদ্ধ ইসরায়েলি সেনাদের মানসিক অবস্থার উপর ভয়ঙ্কর রকমের খারাপ প্রভাব ফেলেছে। আত্মহত্যাকারী সেনাদের স্বজন পরিজনদের বক্তব্য অনুযায়ী গাজায় অপরাধী কর্মকাণ্ডের মুখোমুখি হবার কারণে তারা মানসিক ব্যাধিতে ভুগছিল। এ প্রসঙ্গে ইহুদিবাদী রেডিও এবং টেলিভিশন সংস্থা 2024 সালের নভেম্বরে একটি রিপোর্ট করেছে। ওই রিপোর্ট অনুযায়ী আশাফ দাদান নামের একজন ইসরায়েলি রিজার্ভ সেনা আত্মহত্যা করেছে। এরপর গাজা যুদ্ধ থেকে ফিরে আত্মহত্যা করেন ইসরায়েলি সেনাবাহিনীর সৈনিক সান্তিয়াগো আওয়াদিয়া। মার্কিন নিউজ চ্যানেল CNN গাজায় ইসরায়েলি মানবিক অপরাধের মাত্রা উল্লেখ করে একটি প্রতিবেদন করেছিল। ওই প্রতিবেদনে এসেছে, গাজা যুদ্ধ থেকে ফিরে আসা সেনাদের মধ্যে আত্মহত্যার হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এই ঘটনা প্রমাণ করছে গাজা উপত্যকায় চলমান গণহত্যার সাথে জড়িত লোকেরা গুরুতর মানসিক ক্ষয়ক্ষতির সম্মুখীন, এই কারণে যে তাদের মাধ্যমে সংঘটিত মানবীয় বিপর্যয়মূলক হত্যাযজ্ঞ ছিল অবিশ্বাস্য রকমের ভয়ঙ্কর এবং পাশবিক। ওই প্রতিবেদন অনুসারে ইসরায়েলি সেনাবাহিনীর হাজার হাজার সদস্য এখন গাজা যুদ্ধ চলাকালে মানসিক ট্রমা কিংবা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার PTSD-তে আক্রান্ত হয়ে ভয়াবহ মানসিক সংকটে ভুগছে।